Hello everyone, welcome to Dark Nights K9 ইউটিউব চ্যানেল। প্রায় 7-8 বছর অন গ্রাউন্ড ট্রেনিং করানোর পরে যখন প্রতিটা ট্রেনার অনলাইন মোডে চলে যাচ্ছে, তখন আমাকেও বাধ্য হয়ে অনলাইন মোডে আসতে হলো। আমার মনে আছে আমার অনেক পেট প্যারেন্টসরা বলেছে যে হিতেশ, তুমি কেন ইউটিউব চ্যানেল চালু করছো না? অনেক দিন আগেই বলেছিল, যদিও আমি ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নিতাম না সামহাও, কারণ আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা গ্যাপ রয়ে যায়। যতই আমরা ইউটিউবে ইনফরমেশন প্রোভাইড করি, একটা ট্রেনিংয়ের কমিউনিকেশন গ্যাপ রয়ে যায়। তো আমি সেই ব্যাপার নিয়ে কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু যখন আমার কাছে দিনের পর দিন যখন কলকাতার বাইরে থেকে ফোন আসতে শুরু করে ফর ট্রেনিং পারপাস, যেরকম অনেকে আছে নদিয়া, বাঁকুড়া, এই দিকে যারা আছে, ওদিকে কোনো ট্রেনার নেই সেরকম। তো মানুষ আমার কাছে ফোন করে যখন হেল্প চাইছে, আমি ওদেরকে ফোনে গাইড করছি, কিন্তু ওরা যখন আমাকে বলছে যে আপনার কোনো ইউটিউব ভিডিও থাকলে প্লিজ লিঙ্ক শেয়ার করুন, তাহলে আমরা একটু ভিডিওটা দেখে শিখব কীভাবে করতে হবে, কী করতে হবে না এগুলো। এবার যেহেতু আমার কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক ছিল না, আমি ওদেরকে এই কথাটাই ওদেরকে বারবার বলেছি। কিন্তু এখন যেটা বুঝতে পারছি, যেটা ইউটিউব ভিডিও হওয়াটা খুব প্রয়োজনীয় প্রতিটা ট্রেনারের, সো দ্যাট they can reach more people, more pet parents, they can solve more problems of pet parents. যাই হোক, আজ প্রথম যেহেতু এই চ্যানেলে এই প্রথম পোস্ট, প্রথম ভিডিও, তো খুব বেসিক ডগ ট্রেনিং তো অনেক দূরের কথা, একজন পেট প্যারেন্টস, রেসপন্সিবল পেট প্যারেন্টস কীভাবে তোমরা হয়ে উঠতে পারো, ফার্স্ট টাইম হোক, সেকেন্ড টাইম হোক, বা মাল্টিপল টাইম পেট প্যারেন্টস ওনার হোক, ডাজেন্ট ম্যাটার, কীভাবে তোমরা একটা ভালো রেসপন্সিবল পেট প্যারেন্টস হয়ে উঠতে পারো, সেটার গাইডেন্স স্টেপ বাই স্টেপ আজ থেকে এই সিরিজটা চলবে। এই সিরিজে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের গাইড করব। আজকের যে টপিকের ওপর আমি কথা বলবো সেটা হচ্ছে পাপি সিলেকশন। দেখো, পাপি নিয়ে আসলাম, 3 মাস পরে বিহেভিয়ার প্রবলেম চালু হচ্ছে, এই ছিঁড়ে দিচ্ছে, ওই ছিঁড়ে দিচ্ছে, এগুলো তো পাপি নিয়ে আসার পরে। কিন্তু পাপি আমরা যখন নিতে যাচ্ছি বা ডিসাইড করেছি আমরা পাপি অ্যাডাপ্ট করব বা কিনব, তখন কি কি ফ্যাক্টরস ইম্পর্ট্যান্ট যেটা আমাদের মাথায় রাখতে হয়, যেটার ওপর আমাদের অ্যাটলিস্ট, আমি মনে করি অ্যাটলিস্ট তোমাদের উচিত 2 to 3 months ধৈর্য ধরে রিপিটেডলি ওই একটা টপিককে বারবার ভেবে নিয়ে, চিন্তা করে, অনেকবার ফ্যামিলি মেম্বার্সদের, প্রতিটা মানুষের সঙ্গে কথা বলে তারপর ডিসিশন নেওয়া উচিত। এবার এই কী টপিক, কোন কোন এমন টপিক আছে যেটার ওপর তোমাদের ফোকাস করা উচিত বিফোর গেটিং আ পাপি। কারণ একবার নিয়ে আসার পর তো তুমি আর ফেলতে পারো না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা পাপি নিয়ে এসে রাস্তায় ফেলে দেয়, বা রাস্তার ওপর একটা অ্যাডাল্ট ডগকে হাইওয়েতে ছেড়ে দিয়ে চলে যায়, ইরেসপন্সিবল পেট প্যারেন্টস। কিন্তু তোমরা যখন ফার্স্ট টাইম পেট প্যারেন্টস, বা এমন পেট প্যারেন্টস যারা আগে একজন পেট প্যারেন্টস ছিল আর সেই পোষ্য এই পৃথিবীতে নেই, তোমরা অন্য একজন পেটকে অ্যাডাপ্ট করতে চাইছো, তখন কি কি ফ্যাক্টরস, কোন কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে যেগুলো তোমরা ভেবেচিন্তে দেখবে বিফোর গেটিং আ পাপি। তো হাউ টু সিলেক্ট আ পাপি, কোন কোন ফ্যাক্টরস? সর্বপ্রথম ফ্যাক্টর হচ্ছে আমাদের লাইফস্টাইল কেমন। সরি, একটু
ঠান্ডা লেগে আছে আমার। আমাদের লাইফস্টাইল কেমন? আমাদের লাইফস্টাইল ঠিক বেশি অ্যাক্টিভ নাকি কম অ্যাক্টিভ, নাকি আমরা সব সময় বাইরে ব্যস্ত থাকি, নাকি আমরা ঘরেই সারাদিন বসে থাকতে চাই, আরামসে অন কাউচ পটেটো হয়ে থাকতে চাই? সেটা এই প্রতিটা জিনিস ইম্পর্ট্যান্ট। 3টে ফ্যাক্টর আছে: লো অ্যাক্টিভিটি, মিডিয়াম অ্যাক্টিভিটি, আর থার্ড হচ্ছে হাইলি অ্যাক্টিভ। হাইলি অ্যাক্টিভ পেট প্যারেন্টস তারা যারা যাদের বাড়িতে সবাই অ্যাকচুয়ালি ওই পোষ্যটাকে আনার পরে সারাটা দিন বাড়িটা প্রতিটা ফ্যামিলি মেম্বার সময় দিতে পারবে অ্যাক্টিভলি, ওকে মাল্টিপল টাইমস খেলানো, খেলাধুলো করা, ওর সাথে ওকে এঙ্গেজ করা, বিহেভিয়ার প্রবলেমস নিয়েও সলিউশন ফাইন্ড আউট করা, ট্রেনার্সদের সাথে কথা বলে ট্রেনিং করানো, ওকে প্রপারলি ট্রেনিংগুলো প্র্যাকটিস করা, এই সব কিছু ইম্পর্টেন্ট। মিডিয়াম অ্যাক্টিভ তারা যাদের বাড়িতে কিছু মেম্বার্স ওয়ার্ক মোডে থাকে, বাড়িতে আছে, কাজ করছে, আর আর কিছু মেম্বার্স অ্যাক্টিভ আছে যারা সারাদিন না, কিন্তু সারাদিনে 3-4 আওয়ার্স হয়তো পাপিকে দিতে পারবে স্টার্টিং স্টেজে। ফার্স্ট 6 months ইজ ভেরি ক্রুশিয়াল ফর এনি পাপি। তো প্রথম 6টা মাস অল্প সময় দিতে পারবে, তারা হচ্ছে মিডিয়াম মিডিওর অ্যাক্টিভ পেট প্যারেন্টস। আর লো অ্যাক্টিভিটি পেট প্যারেন্টস তারা যারা একান্তই সময় দিতে পারবে না, সব কিছু কেয়ারটেকারের ভরসায় রেখে চলে যায়। তো আমি এরকম অনেক পেট প্যারেন্টসকেই দেখেছি যারা সব পাপি নিয়ে আসার পরে একজন কেয়ারটেকার রেখে দেয়, তাদের ভরসা দিয়ে চলে যায়। আবার এমন পেট প্যারেন্টসও দেখেছি যারা ব্যস্ত থাকাকালীন বাড়িতে ফিরে আসার পরে কাজ থেকে প্রচুর প্র্যাকটিস করে, ট্রেনার কী শিখিয়েছিল সেটাকে বারবার করে রিপিটেডলি প্র্যাকটিস করে, আর ওই রেজাল্টগুলো দেখা যায়। ঠিক আছে, তো আমি পার্সোনালি মনে করি, আর আমি সাজেস্ট করি, অ্যাডভাইস করি সবাইকে, যদি তোমার লাইফ খুব ব্যস্ত হয়, তুমি খুবই ব্যস্ত, মানে তুমি খুব লো অ্যাক্টিভিটি দিতে পারবে ওই পাপিকে, তাহলে প্রথম হচ্ছে আইদার ইউ ডোন্ট গেট পাপি, তুমি কোনো পাপি অ্যাডাপ্ট করোই না, আইদার ইউ গেট আ পাপি উইথ লো ড্রাইভ। মানে লো ড্রাইভের মানেটা কি হচ্ছে, যে 1 লিটারের মধ্যে যে পাপি খাওয়া দাওয়ার পরে খুব কম অ্যাক্টিভ, খেলাধুলায় খুব কম অ্যাক্টিভ, শান্ত, নিরীহ, নিজের মতন করে বসে থাকে, তেমন পাপি তোমার জন্য সুইটেবল, বেস্ট প্রেফারেবল। মানুষ ভাবে যে আমি লিটারের ফার্স্ট পাপি বা সেকেন্ড পাপি নেব, সেটাই বেস্ট হবে। না, তেমন কোনো ব্যাপার নয়। লিটারের তুমি যদি লাস্ট পাপি নাও, বা সেকেন্ড লাস্ট পাপি নাও, বা থার্ড লাস্ট পাপি নাও, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ওর এনার্জি কেমন। ওর এনার্জি যদি খুব বেশি হয়, আর যদি তুমি ওর এনার্জির সাথে নিজের লাইফস্টাইল ম্যাচ না করতে পারো, তাহলে কিন্তু দ্যাট উইল বি আ ভেরি ব্যাড এফেক্ট ইন ফিউচার। ঠিক আছে, রেজাল্টস উইল বি ভেরি ব্যাড, খুবই বাজে হবে। কিন্তু যদি তোমার লাইফস্টাইল এমন হয় যে তোমাদের ফ্যামিলিতে কিছু মানুষ আছে, কিছু মেম্বার্স আছে যারা নাকি সময় দিতে পারবে ওই পাপিটাকে, একটু কম বেশি অল্প স্বল্প সময় দিতে পারবে, দ্যাট ইজ অ্যারাউন্ড 3 to 4 আওয়ার্স এভরিডে অ্যাক্টিভলি কাজ করছে, তাহলে তোমার একটা মিডিয়াম এনার্জির পাপি আনা দরকার। যে খাওয়া দাওয়ার, তোমরা যখন পাপি সিলেক্ট করতে যাচ্ছ তখন দেখতে হবে খাওয়া দাওয়ার পরেও কতটা অ্যাক্টিভ, মিডিয়াম অ্যাক্টিভ হতে হবে, রেস্ট নিচ্ছে, আবার খেলাধুলোও করছে, সবার সাথে ফ্রি আছে, তেমন পাপি সিলেক্ট করাটা ইজ গুড। আমি শুধু বেসিক্সগুলো বলছি আজকে, এর ডিটেলিং আরও অনেক কিছু আছে, আমি সব কিছুই বলবো, কিন্তু আজকে যে জিনিসগুলো জানাটা দরকার তার বেসিক্সগুলো আমি আজ থেকে স্টার্ট করছি। আর 3 নম্বর হচ্ছে তারা যারা হাইলি অ্যাক্টিভ, যাদের বাড়িতে ইয়াংস্টার্সরা আছে, যারা অ্যাকচুয়ালিতে সময় দিতে পারবে ওই পাপিটাকে, ফ্রম গেটিং দ্য পাপি, বাড়িতে পাপিকে আনার পরে দায়িত্ব নিয়ে আমাকে কী করতে হবে না করতে হবে, সময় মতন ওকে খাবার দেওয়া, সময় মতন ওকে পটি ইস্যু করানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সময় মতন ট্রেনারকে ডেকে ট্রেনারের অ্যাডভাইস নিয়ে ট্রেনিংগুলো প্র্যাকটিস করা,
সব কিছুর রেসপন্সিবিলিটি নেবে। এই 3 টাইপের পাপি আছে। এবার আমি এমন দেখেছি যে যারা খুব কম অ্যাক্টিভ, যেটা আমি বললাম আগেও, যে কিন্তু তাদেরকে ব্রিডার বলছে আপনি পাপি নিয়ে যান, খুব সুন্দর, খুব ভালো, একদম অ্যাক্টিভ বাচ্চা নিয়ে তো চলে এসছে। তারপর যখন ও ডিস্ট্রাকটিভ হয়ে যায় তখন বলে কি যে পাপি আনলাম, আমি তো পাগল হয়ে যাচ্ছি। দোষটা আমাদের, ব্রিডারের দোষ কি? যদি আনএথিক্যাল ব্রিডার থাকে, এই টপিকে আমি আসছি, এথিক্যাল আর আনএথিক্যাল। যদি আনএথিক্যাল ব্রিডার থাকে, ওর তো শুধু ব্রিডিং করে পাপি সেল করে টাকা কামাতে হবে, নাথিং এলস মোর দ্যান দ্যাট। যদি এথিক্যাল ব্রিডার থাকে তাহলে ও ডেফিনেটলি এই প্রতিটা পয়েন্টে তোমাকে গাইড করবে। এবার আসি হাউ টু সিলেক্ট আ ব্রিডার। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা গ্রুপ আছে কলকাতা স্ট্রিট ডগস বলে, ওইখানে একজন ওই গ্রুপের মেম্বার আমার সঙ্গে কন্টিনিউ আর্গুমেন্ট করছে ব্রিডার্স নিয়ে। এথিক্যাল ব্রিডার্স, আনএথিক্যাল ব্রিডার্স, অল আর সেম না, অল আর নট সেম। তোমাদের পাপি সিলেক্ট করতে হবে সবসময় একজন এথিক্যাল ব্রিডারের কাছে। এথিক্যাল ব্রিডার মানে কি? যারা পাপির জেনেটিক্সকে বোঝে, যারা অনেক বছর ধরে একটা পার্টিকুলার ব্রিড নিয়ে কাজ করছে, একটা পার্টিকুলার ব্রিডকে ডেভেলপ করছে, ব্রিডিং করে ওই সেম ব্রিডের ব্যাপারে প্রচুর নলেজ গেইন করছে, যারা ইমপ্রুভ করছে, যারা রেজিস্টার্ড আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কেনেল ক্লাব অফ ইন্ডিয়া রেজিস্টার্ড পাপিস যাদের কাছে আছে, ফাদার মাদার বোথ রেজিস্টার্ড, তাদের পাপিসগুলোকে তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে যে ওই পাপিসগুলোর কোথাও না কোথাও টেম্পারমেন্ট ভালো, শান্ত, সফট, সোশ্যালাইজড, কারণ ওরা রেসপন্সিবল পেট প্যারেন্টস, রেসপন্সিবল ব্রিডার্স। কারণ ব্রিডার হওয়ার আগে ওরা কিন্তু রেসপন্সিবল একজন পেট প্যারেন্টস। দে আর নোন অ্যাজ এথিক্যাল ব্রিডার্স। আনএথিক্যাল কারা? গালিফ স্ট্রিটের যে কটা পাপি সেলার আছে তারা। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলবো কারণ আমার ভয় নেই। গালিফ স্ট্রিটের যারা পাপি সেল করে তারা। আনএথিক্যাল কারা? যারা একসঙ্গে 6-7টা ব্রিডের পাপি সেল করছে, ঠিক আছে, কিন্তু তাদের মানে কোনো আইডিয়া নেই কোন পাপি কীরকম, কী বৃত্তান্ত, ওর জেনেটিক্স কী বলছে, ওর ফাদার মাদার কী আছে কী না, জাস্ট পাপি সেল করতে হবে কারণ আমাকে সংসার চালাতে হবে, আমাকে ঘরে টাকা আনতে হবে, তাই আমি পাপি সেল করছি, দ্যাটস ইট। তারা হচ্ছে আনএথিক্যাল পাপি সেলার। আর আমি স্ট্রংলি সবাইকে বলবো যে আনএথিক্যাল পাপি সেলার্সদের কাছ থেকে, ব্রিডার্সদের কাছ থেকে পাপি কখনোই নেবে না, শেষমেশ তোমরাই ভুগবে। অলওয়েজ গেট আ পাপি ফ্রম এথিক্যাল ব্রিডার্স। কলকাতায় প্রচুর ভালো ভালো ব্রিডার্স আছে যারা রেসপন্সিবল ব্রিডার্স, যাদের পাপিজ রেজিস্টার্ড উইথ কেনেল ক্লাব অফ ইন্ডিয়া, যারা রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে ব্রিডিং করে, যারা পাপির হেলথ, মা বাবার হেলথ ভালো রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সোশ্যালাইজ করে পাপিটাকে ছোট থেকেই এত ভালোভাবে রিয়ারিং করে, পাপির কোনো সেন্সিটিভিটি ইস্যুসই থাকে না। এমন পাপিস সিলেক্ট করার জন্য এমন ব্রিডার্সদের সিলেক্ট করা দরকার যাদেরকে আমরা বলে থাকি এথিক্যাল ব্রিডার্স। এইবার আসি কেমন পাপি সিলেক্ট করবে, মেল নাকি ফিমেল। দেখো, অনেকের ধারণা আছে যে মেল নিলে ডমিনেন্ট হয়, ফিমেল নিলে সফট হয়, বা ফিমেল নিলে সফট হয়, মেল নিলে ডমিনেন্ট হয়। আই এম সরি, মানে ফিমেল নিলে ডমিনেন্ট হয়, মেল নিলে সফট হয়। আগেন আমি আবারও বলছি, এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে আমরা কেমন পাপি সিলেক্ট করছি ব্রিডার্সদের কাছ থেকে। ডাজন্ট ম্যাটার যে তুমি মেল নিচ্ছ নাকি ফিমেল। একান্তই যদি তুমি ব্রিডিং ওয়ার্ল্ডে না ইনভলভ হতে চাও তাহলে আমি সাজেস্ট করব তোমরা ফিমেল পাপি নিও না, সবসময় মেল পাপি সিলেক্ট করো। আমার মনে হয় যারা ফার্স্ট টাইম পেট প্যারেন্টস তাদের ফিমেল পাপি নেওয়া উচিত না। যদি একান্তই তারা ব্রিডিং ওয়ার্ল্ডে না ইনভলভ হতে চায় তাদের কখনোই নেওয়া উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ ইমোশন বেসে পাপি সিলেক্ট করে।
সবচেয়ে ভুল করছো তোমরা এখানেই, যে ইমোশন বেসে আমাদের কখনোই পাপি সিলেক্ট করা উচিত না, মেল হোক বা ফিমেল। এটা ভাবতে হবে আমাদের যে আমরা যদি ফিমেল নিই তাহলে আমাদের দায়িত্ব কতটা বেড়ে যাচ্ছে। ফিমেল ডগের হিট আসে, হিটের সময় ব্লাড পড়ে ঘরের মধ্যে, তখন অনেকেই আছে ইরিটেট হয়ে যায় যে কি করব, প্যাড পরিয়ে দেবো, এই করবো সেই করবো। ওটা কিন্তু কোয়াইট ন্যাচারাল। আমরা নেওয়ার সময় ভাবিনি যে আমরা ফিমেলটা কেন নিচ্ছি, আমরা কেন ফিমেল পাপি সিলেক্ট করছি, আমাদের পারপাসটা কী সেটাই আমরা জানি না, কিন্তু আমরা জাস্ট সিলেক্ট করে নিলাম। যাই হোক, আমি সাজেস্ট করবো সবসময় আমাদের মেল পেট প্যারেন্টসের সঙ্গেই যাওয়া উচিত যদি আমরা ফার্স্ট টাইম পেট প্যারেন্টস থাকি বা আমরা ব্রিডিং ওয়ার্ল্ডে একান্তই যদি না ইনভলভ হতে চাই। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি পাপি কিনবো নাকি অ্যাডাপ্ট করব, এই যে পয়েন্ট আছে আমি কিনবো নাকি অ্যাডাপ্ট করব, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। অনেক মানুষকে আমি দেখেছি যে বাড়ির সামনে ইন্ডিয়ান পারিহা, মানে আমাদের ইন্ডিজ, মানে আমরা রাস্তার বা নেড়ি কুত্তা যাদের বলি, ওদের কতগুলো বাচ্চা পড়ে আছে, রাস্তায় ঘুরছে, মানে অবস্থা খুব খারাপ, দুমুঠো অত খেতেও দিচ্ছে না, কিন্তু বাড়িতে একটা 15,000 10,000 টাকা 20,000 টাকার একটা ল্যাব্রাডর পাপি নিয়ে এসেছে। ঠিক আছে, কেন? হোয়াট ইজ দ্য নিড অফ দ্যাট? পারপাস কি না ল্যাব্রাডর ভালো হয়, এরা তো রাস্তার কুকুর, এদের পোষা যায় না। ভুল, একদমই ভুল। আমরা এই ইনফরমেশন আমরা মিসগাইডেড হচ্ছি। শুধু শুধু রাস্তার বাচ্চা বলে না, ইন্ডিয়ান পারিহা বলে না, এখন এমন দিনকাল চলে এসছে প্রচুর পেটসদের অ্যাবান্ডন করা হয়েছে আফটার করোনা। যদি তোমাদের পাপি কেনার সামর্থ্য না থাকে বা একান্তই যদি এথিক্যাল ব্রিডার্সদের কাছ থেকে পাপি কিনতে না পারো, কারণ নো ডাউট এথিক্যাল ব্রিডার্সদের পাপির প্রাইস সবসময় বেশিই হয়, কারণ ওরা সেইভাবে খাটে, ওরা সেইভাবে রেসপন্সিবিলিটি নিয়ে রিয়ারিং করার জন্য সেইভাবে খরচা করে দেয় নিজের সমস্ত পুঁজি, তো অফকোর্স তারা সেই দামটাই নেয়। এবার তোমার কাছে যদি না থাকে সেই পুঁজি, তাহলে আমি পার্সোনালি অ্যাডভাইস করি যে সিলেক্ট আ পাপি ফ্রম এনজিও, ফ্রম অ্যাডাপ্টার্স, যারা অ্যাডাপ্ট করায়, যারা দায়িত্ব নিয়ে অ্যাডাপশন করায়, বা তোমাদের বাড়ির সামনে যে বাচ্চারা, যে ইন্ডিয়ান পারিহা মানে রাস্তার কুকুরের যে বাচ্চাগুলো হয়েছে, তাদের মধ্যে থেকে একটা পাপিকে সিলেক্ট করে নিজের ঘরে আনা, তাদেরকে আশ্রয় দেওয়া, নট আশ্রয়, তাদেরকে নতুন জীবন দেওয়া। এতে দুটো জিনিস হলো, একটা তোমায় বিশাল টাকা খরচা করে এথিক্যাল ব্রিডারের কাছ থেকে পাপি নিতে হলো না প্রথম, দ্বিতীয় তোমার যে লিমিটেড বাজেট ছিল সেটাতেই তুমি একজন ভালো ফ্যামিলি মেম্বার পেয়ে গেলে, একজন লয়াল ফ্যামিলি মেম্বার পেয়েছো, তো সেই টাকাটা তুমি ওর পেছনে ওর ভালো হেলথের জন্য খরচা করতে পারবে। ওকে ভালো খাবার দেওয়া, ভালো হেলথ কন্ডিশন রাখা, ডক্টর চেকআপস, আরও বাইরে যে বাচ্চাগুলো আছে তাদেরকেও তোমরা খাবার দিতে পারবে। দ্যাট ইজ কল আ রেসপন্সিবল পেট প্যারেন্টস। রেসপন্সিবল পেট প্যারেন্টস এটা মানে এটা না যে 10,000 15,000 টাকার ল্যাব্রাডর নিয়ে এসে বাড়িতে আর ট্রেনিং করিয়ে দিলাম, সিট ডাউন স্ট্যান্ড স্টে কাম করছে। দ্যাট ইজ নট আ রেসপন্সিবল পেট প্যারেন্টস। পেট সিলেকশন করে তুমি অ্যাডাপ্ট করতে চাও নাকি তুমি কিনতে চাও সেটা আগে ডিসাইড করা, নিজের লাইফস্টাইল ডিসাইড করা, নিজের লাইফস্টাইল অনুযায়ী কি আমি সেই পাপিটাকে অতটা সময় দিতে পারবো কি না সেটা ডিসাইড করা, এনার্জি ম্যাচ করা, তারপরে একটা পাপিকে নতুন জীবন দেওয়া। যদি তুমি অ্যাডাপ্ট করো তাহলে হ্যাটস অফ টু ইউ, খুব ভালো। যদি তুমি একটা রাস্তার বাচ্চাকে আশ্রয় দাও, নিজের বাড়িতে আনো, নিজের নতুন ফ্যামিলি মেম্বার হিসেবে গ্রহণ করো। কারণ আমার মনে হয় আজকের দিনে ল্যাব্রাডর ব্রিডিং বা যে কোনো ব্রিডার ব্রিডিং এতটা বাজে পর্যায়ে চলে গেছে যে আনএথিক্যাল ব্রিডার্সরা বেড়েই চলেছে। তার জন্য এটা আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে শুরু করা উচিত ইনিশিয়েটিভ, যে
আমরা কিনলে একজন ভালো রেসপন্সিবল এথিক্যাল ব্রিডার্সদের কাছ থেকেই পাপি নেব, অর এলস উই উইল অ্যাডাপ্ট পাপি অর এনি ডগ ফ্রম ছায়া এনজিও বা আরও 2-3টে এনজিও আছে, তো বা কোনো ভালো অ্যাডাপ্টার যার কাছে এমন পাপি আছে যে প্যারালাইজড বা দেখতে পাচ্ছে না বা অ্যাবেন্ডেন্ট হয়ে গেছে, এমন পাপি যার মা নেই, এমন পাপিকে ঘরে এনে তাকে অ্যাজ এ নিজের ফ্যামিলি মেম্বার গ্রহণ করে নেওয়াটাই আমার মনে হয় অ্যাজ এ রেসপন্সিবল ইজ এ সাইন অফ রেসপন্সিবল পেট প্যারেন্টস। আজকের মতন এটুকুই। এরপরে আমি আরও অন্যান্য টপিকের ওপর ভিডিও আনবো। আর তার সাথে সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি কমেন্টে আমাকে লিখে জানাও। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটাকে তোমরা লাইক করো, ভিডিওটাও লাইক করো, আর চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও যাতে তোমাদের কোনো ভিডিও যাতে মিস না হয়। এর পরের টপিক আমি তোমরা যে কমেন্টে তোমরা প্রশ্নে যে জানতে চাইছো, যে প্রশ্ন তোমাদের মনে চলছে সেই প্রশ্নর উপর আমি টপিক আনবো, ডিটেলড টপিক আনবো। না হলে তোমাদেরকে এর পরের কী স্টেপ হবে, পাপিকে বাড়িতে আনার পরে আমরা কি করব, আমরা হাউস ট্রেনিং কীভাবে দেবো সেটা রিলেটেড আমরা ভিডিও আনবো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ গুড লাইফ।